রেকর্ড অপশানে প্রথমে আমরা আবার যাই যে পাওয়ার সাপ্লাই প্রবলেম কী আছে, যে পাওয়ার সাপ্লাই প্রবলেম হয়েছে। আপনি পাওয়ার সাপ্লাই বিদ্যুতের লাইন ঠিক আছে, কেবল ঠিক আছে, মাল্টিপ্লাগ ঠিক আছে, এখন আমাদের কম্পিউটারের ভিতরে যে পাওয়ার সাপ্লাইটা এইটা প্রবলেম। আমি পাওয়ার সাপ্লাই লিখে সার্চ দিছি, এই প্রবলেমটা চলে আসছে। ছবিটা যদি দিই দেখেন ইমেজে পাওয়ার সাপ্লাই কোনটা, এটা তো আপনারা এই যে 24 পিন আছে, 24 পিন এই যে পাওয়ার সাপ্লাই, এই 24 পিনের পাওয়ার সাপ্লাইটা আমরা চেক করব। কিভাবে চেক করব দেখেন, যদি আপনি এক সাইড থেকে কাউন্ট করেন, এই দিক থেকে যদি কাউন্ট করেন 1 2 3 4, কত নম্বর? 4 নম্বর পিন। কত নম্বর পিন? 4 নম্বর পিন পরের পিনের সাথে যোগাযোগ করে দিতে হবে। 4 নম্বর পিন কী করতে হবে? পরের পিনের সাথে সংযোগ করে দিতে হবে, যে কোনো দিক থেকে। হ্যাঁ, এই পাশাপাশি আবার ওই পাশেও যদি দেন তাহলে কি হবে, পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটা থাকবে সেটা ঘুরবে। আছে মনে হয় এই যে এই ফ্যানটা ঘুরবে, এই ফ্যানটা। আর 24 পিন যদি দেখতে চান, এই যে 24 পিন, এই যে এটা। তাই কোন সাইড থেকে গুনবেন? যেমন এক সাইড থেকে গুনবেন যে 1 2 3 4, যেটা আপনি ভাঙা নাই, যেন একটা সাইড দেন ভাঙা, এই মানে একটু জয়েন করা, এই সাইড জয়েন করা না, আর এই সাইড যেন ফ্রি। ফ্রি না, কোনো জয়েন নাই কিন্তু। ওই ওনাকে তার পানি খান, পানি খান। পরে আপনার এখানে জয়েন করা বিধায় আমাদের এই সাইড থেকে জয়েন্ট হবে না, এটা আপনার লো ভোল্ট 4 ভোল্ট এটা, আর এগুলোতে 12 ভোল্ট, ভোল্ট বেশি। এই ভোল্টগুলো 4 নম্বর ভোল্ট থেকে আপনি যে কোনো পাশাপাশি কানেক্ট করবেন, জেমস ক্লিপ দিয়ে করতে পারেন বা যে কোনো কেবল দিয়ে করতে পারেন। করলে রাখেন, করলে আপনার ফ্যান ঘুরবে। যদি ফ্যান ঘুরে তাহলে পাওয়ার সাপ্লাই ভালো আছে, আর ফ্যান না ঘুরলে পাওয়ার সাপ্লাই নষ্ট। কি ক্লিয়ার? আর পাওয়ার সাপ্লাই ঠিক করতে লাগে 200, কিনতে লাগে 400, কোনটা করবেন? কিনবেন না? কিনবেন, নতুন কিনবেন। এখন বাংলাদেশে আমরা পাওয়ার সাপ্লাই করি না, এগুলো আমরা করি, মানে আপনার নতুনগুলো লাগাই। বাংলাদেশে এখন অনেক অবস্থান ভালো হয়েছে। তো যাই হোক, মানে এই কম্পিউটারের দিক থেকে আর কি, আমরা এখন এই যে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা অন্যান্য কম কেনা বেচা হয়, একদম আপডেট নতুন। তো যাই, মনিটর অন হচ্ছে না। আবার একই কথা, যে মনিটর অন হচ্ছে না মানে আমাকে ঠান্ডা মাথায় এবার আবার লজিক্যাল অ্যাপ্রোচ দিতে হবে। এই যে একটা মনিটর চলছে, এর সাথে কয়টা কেবল কানেক্টেড? 2টা কেবল, একটা ভিজিএ আর একটা পাওয়ার কেবল। ভিজিএ কেবল কাকে বলে আমরা যদি একটু সার্চ দিয়ে দেখাই, ভিজিএ কেবল, এই যে এই ভিজিএ কেবলটা চেক দিবেন যে ঠিকঠাকভাবে কানেকশন পাচ্ছে কিনা। এই ভিজিএ কেবলের আপডেট ভার্সন হলো এইচডিএমআই, এই যে এটা এবং যে এটা। যেমন আমাদের এইটা এইচডিএমআই কানেক্ট করা, আমার পিসি আবার এই মনিটরটা আপনার ভিজিএ কানেক্ট করা। একটা ভিজিএ এখানে রাখছে আর একটা এইচডিএমআই এখানে চলে গেছে, যার কারণে 2টা ভার্চুয়াল মনিটর তৈরি হয়ে গেছে। একটা পিসি কিন্তু 2টা মনিটর। ওকে, না মাল্টি বলতে পারেন, এটা ভার্চুয়াল মনিটর বলতে পারেন। আর মাল্টি বলতে যেন আমি কাজ করতেছি আপনার উইন্ডোজের ইন্টারনেটে ব্রাউজারে গিয়ে আমি ডক্সে আপনাদের ক্লাস দেখাচ্ছি, এখন আপনি আবার কম্পিউটার ইউজ করতেছেন, আপনার এই গ্রাফিক্সের কাজ করতেছেন, আবার আরেকজন লগ ইন করছে ওই পিসিতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি সে ভিডিও এডিটিংয়ের কাজ করছে। দিস ইজ মাল্টি ইউজার। এটা আমাদের খুব কম ল্যাবে, বাংলাদেশে খুব কম ল্যাবে ইউজ হয়। কি বুঝতে পারছেন? আর যদি এক পিসি ডিস্টার্ব হয় সব বন্ধ, সব কাজ বন্ধ। ওকে, আর সুবিধাতে ধরেন আপনার 5টা পিসি আছে, 2টাই ডিস্টার্ব, বাদ বাকি 2টা দিয়ে তো কাজ, 3টা দিয়ে কাজ করে চলছে। এটা সিঙ্গেল ইউজার। আর মাল্টি ইউজারের সুবিধা হলো আপনার একবারে 4-5 লাখ টাকা দিয়ে বানাইলে অনেক সাপোর্ট হয়, পিসি বাড়াইতে পারবেন। লিমিট তো আছেই, 8টা 16টা 20টা এভাবে পোর্ট আছে, আলাদা আলাদা পোর্ট। যেমন ক্যামেরার ওই ডিভিআই মেশিনে পোর্ট থাকে না, এগুলো আলাদা পোর্ট আছে। তো যাই হোক, এখন তাহলে আমরা গ্রাফিক্সে আপনার ভিডিও গ্রাফিক্স অ্যারে এইচডিএমআই হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস কেবল, এই 2টা কেবল চেক দিব যে কেবলে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এরপর যদি মনে হয় যে না কেবল ঠিক আছে, বা কেবল অন্য জায়গায় অন্য মনিটর লাগিয়ে দেখলেন না কেবল ঠিক আছে, তাহলে পাওয়ারে প্রবলেম। এটাতে খুব বেশি প্রবলেম হবে না, আপনারা বেশি বিরক্ত হবেন যে কম্পিউটার বারবার রিস্টার্ট নিচ্ছে, এটা খুব অনেক প্রবলেম, খুব ভেরিয়েবল, একদম নাম্বার 1 বলতে পারেন। সবচেয়ে বিরক্ত করে এটা হলো হিটিং প্রবলেম, তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা পেস্ট ব্যবহার করি, সেটার নাম হলো থার্মাল পেস্ট। এই
প্রসেসরের উপরে আমরা থার্মাল পেস্ট ব্যবহার করি, ব্যবহার করার পরে ওইটাতে আপনার হিট সিঙ্ক যে কুলিং ফ্যানটা এইভাবে বসাই দিই। তাহলে হয় কি, কুলিং ফ্যানের যে সিলভারটা প্রসেসরের সাথে দ্রুত কানেক্ট হয়, হয়ে এটা তাপমাত্রা শোষণ করে, দ্রুত শোষণ করে। এখানে মনে আছে কি না, এটা আছে, এই যে এটা দেখেন এখানে একটা এই শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে না, বারবার অনেক দিন পর 6 মাস 1 বছর পর আমরা করি কি, এটা পরিষ্কার করি, করে নতুন করে থার্মাল পেস্ট লাগাই। ওইটা ড্রাই হয়ে গেলেই শুকিয়ে যায়, তখন আমরা চেঞ্জ করলে এটা ভালো পারফর্ম করে। কি ক্লিয়ার? ওকে। আর একটা বিষয় দেন, পরিমাণ দেখাচ্ছে কোথাও, পরিমাণ কম আর বেশি আছে। অনেকে আপনার থার্মাল পেস্ট অনেক বেশি দেয়, দিলে আপনার আবার ডিস্টার্ব হয়। থার্মাল পেস্ট 20 টাকা দাম, এরকম ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো পাওয়া যায়, আগে প্যাকেট পাওয়া যেত, এখন সিরিঞ্জের মতো পাওয়া যায়। যা কপিটা নাই, তবে পরিমাণে আমরা বলবো যে খুব বেশি না, যেন ওইখানে এত পরিমাণ বেশি ব্যবহার করলে আশপাশে গলায় পড়বে, তখন আবার মাদারবোর্ডে প্রবলেম হতে পারে। তাহলে এই হিট সিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর প্রথমে যে আরেকটা লেখা আছে র্যাম সমস্যা হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পরিমাণ দেখেন, এই যে আপনি অল্প একটু পরিমাণ, যে এতটুকু জায়গা, যে যতটুকু স্টিল দেখতে পাচ্ছেন না, এতটুকু জায়গা সম্পূর্ণ প্রলেপ হইতে কতটুকু লাগবে, একটা অনুমান আছে না, সেই অনুমানে যেন আপনি বাইরে গড়িয়ে না পড়ে, এতটুকু ব্যবহার করলে। আর পরিমাপ মেপে দিলে ওটা আবার মাপতে গেলে আবার আরেকটা ভেজাল, ঠিক আছে, এটা চোখের অনুমানে আমরা দিই। এখন আরেকটা প্রবলেম, এটাও মেজর প্রবলেম, যে কম্পিউটার ধীরে চলে, সমাধান কি? এই যে আমি যে রান প্রোগ্রামের প্রবলেমগুলো দেখাইছি না, এইভাবে রান ক্লিন করবেন। এইটাই কম্পিউটার স্লো হয়ে গেলে আমরা করি। কম্পিউটার স্লো হয়ে গেলেই রান প্রোগ্রামে যাবতীয় ক্র্যাশ ফাইলগুলো ডিলিট করে দিলে তুলনামূলকভাবে অনেক ডেভেলপ হয়। আর ডিস্ক ক্লিন আপ বলছে, আমরা যেটা করলাম ভেঙে রান প্রোগ্রামে, ওইটাই ডিস্ক ক্লিন আপ। মাউস কিবোর্ড কাজ করছে না, ইউএসবি পোর্ট পরিবর্তন করুন। সেই ক্ষেত্রে আমি একটু ব্যাক পোর্টটা দেখাই। হ্যাঁ, মাদারবোর্ডে ব্যাক প্যানেলটা দেখেন। ব্যাক প্যানেলে দেখতে গেলে আমাদের একটা জিনিস চোখে পড়বে আপনার, যে মাদারবোর্ডের এইটা যদি দেখি প্রিন্টারেস্টের ছবিও ভালো হয়। এটা এখান থেকে দেখাই, দেন এখান থেকে যদি আমরা দেখি, যদি বড় মনিটরে দেখছেন আপনার, এইখানে 2টা ইউএসবি আছে, আর একটু বড় করে দেখাই, এই পুরোটা ব্যাকপোর্ট। হ্যাঁ, এখানে 2টা ইউএসবি আছে, আর এখানে 2টা ইউএসবি আছে। ক্লিয়ার? এই ইউএসবির ভোল্ট বেশি, পাওয়ার বেশি, কেন? এটা ল্যানের পাশে। কিসের পাশে? এটা ল্যান কার্ড। আমি যে ইন্টারনেটে কেবলটা একটু আগে লাগাইলাম না, খুলে আবার লাগাইলাম, প্লাগ আনপ্লাগ করলাম, এটা হলো ল্যান। ওকে, এই ল্যানের পাশে 2টা ইউএসবি, আর এইটা দুইটার ইউএসবির তুলনামূলক ভোল্ট কম, যার কারণে যখন মাউসে প্রবলেম হবে আপনার, তখন এই দিক থেকে খুলে আপনি এই দিকে লাগাবেন যেখানে ভোল্ট বেশি। ওকে, তারপর আমরা তো বাংলাদেশে অনেকে আসে, কিবোর্ড নষ্ট হয়ে গেছে স্যার, এটা সার্ভিস করতে কত লাগবে? তখন কিবোর্ডে সার্ভিস করতে কী হয়েছে, ইন্দুরে তার কাটে ফেলছে। তখন আমি বললাম এটা চেঞ্জ করে ফেলেন, সে চেঞ্জ করবেই না, আমার এটাই লাগবে। পরে আমি আরেকটা কিবোর্ড কাটে ওইটা কিবোর্ডটা জোড়া দিয়ে ঠিক করে দিলাম। সেটা মনে হয় বাংলাদেশেই পসিবল, অন্যান্য দেশে এতটা ডিপলি এতটা সূক্ষ্ম সার্ভিসিং করে না। তো যাই হোক, আপনারা যদি খুব এমার্জেন্সি প্রবলেম হয়, এটা করতে পারেন, সমস্যা নেই। এমন হয় না যে আপনার নষ্ট হয়ে গেছে, এখন আর নাই, কী করবেন? উইন্ডোজ বুট হচ্ছে না, কী করবেন? এই যে উইন্ডোজ বুট, এটা খুব মেজর প্রবলেম। নট বুট ফাউন্ড। দেখেন আমি এবার দিই উইন্ডোজ বুট মানে কি? আমরা বলছিলাম যে আজকে অনেক বারবার আসবে। বুট মানে, হ্যাঁ, ওইটা তো আপনার ফুল নেম। দেন উইন্ডোজ বুটের সমস্যা হলে এই ধরনের প্রবলেম দেখাবে আপনার। উইন্ডোজ আসবে না, এই ধরনের স্ক্রিন দেখাবে। এই ধরনের স্ক্রিনে শুধু উপরে দেখেন লেখা আছে বুট ডিভাইস নট ফাউন্ড। ওই উপরে দেখেন এই যে বুট ডিভাইস নট ফাউন্ড, এইবার ঠান্ডা মাথায় চিন্তা করেন এগুলো আবার কি? এগুলো হলো মাদারবোর্ডে প্রসেসর, র্যাম, রোম, মাউস, কিবোর্ড সব একসাথে মিলেমিশে যে কাজ করবে, এটার জন্য কিছু নির্দিষ্ট কোডিং দেওয়া আছে। ওই কোডিংটা হার্ড ডিস্ক খুঁজে পাচ্ছে না।
তাহলে আপনার উইন্ডোজ দাঁড়াবে কীভাবে? দাঁড়াতে পারছে না। তখন আপনার বুট ফাউন্ড বলে আপনি ধরবেন, হয় উইন্ডোজের সমস্যা, না উইন্ডোজের যে সফটওয়্যারটা, উইন্ডোজ বারবার বলছি, এটা কিন্তু একটা সফটওয়্যার, এটা একটা পরিমাণ আছে কয়েক জিবি। তো এই উইন্ডোজের সফটওয়্যারটা কোথায় আপনি রাখবেন, জমা রাখবেন কোথায়, কোথায় রাখবেন? সেখানে একটা জায়গা লাগবে না, মেমোরি কার্ড লাগবে না? ওই যে জায়গাটা সেটা হলো রোম। সেটা কি? রোম। তাহলে ওই জিনিসে প্রবলেম হবে আর না হয় পাত্রে প্রবলেম হবে। তাহলে আপনি যে প্রবলেম যখন আইডেন্টিফাই করবেন তখন দেখবেন যে না আমার তো প্রবলেম ঠিক আছে, ওয়ারেন্টি আছে, তখন চলে যাবেন হয়তো বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সফটওয়্যারে ডিস্টার্ব, আমি সফটওয়্যারটা আবার নতুন করে দিয়ে দেখি। হ্যাঁ করে অনেক সফটওয়্যারই তো করে, কেন করবে না? চায়নাতে ফেসবুক ব্যবহার করতে পারবেন না, কিন্তু চায়নাতে আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা তো ওরা ব্যবহার করে। তো উইন্ডোজ তো ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে ব্যবহার করে। হ্যাঁ, নিজস্ব অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে নিয়ে যে আপনি ব্যবহার করতে পারেন আপনি নিজে, সমস্যা নাই। কিন্তু আপনার যে কোডিং যে বেসিক, এই বেসিকটা তো আপনার উইন্ডোজ বা ম্যাক বা যারা যে লিনাক্স এগুলোকে ফলো করাই লাগবে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম করার জন্য মাইক্রোসফট উইন্ডোজ ইন্টারনেটে আপনি করা যায়। পেন ড্রাইভ বুট করবেন, এখন তার ডিস্ক দিয়ে আমরা সেট আপ করি না, পেন ড্রাইভ একটা সফটওয়্যার দিয়ে বুট করা লাগে। বুট করলে ওইটা আপনার বুট করা বলতে আমরা যেটা বুঝাই যে পেন ড্রাইভের মধ্যে যেমন মুভি, গান, সিনেমা থাকে না, এগুলো কিছুই করা লাগে না, খালি কপি পেস্ট করা লাগে, তাই না? কিন্তু উইন্ডোজকে যেভাবে সফটওয়্যার দিবেন, এটাকে রিকমেন্ডেশন দেওয়ার জন্য একটা পেইড সফটওয়্যার আছে, ওইটা উইন্ডোজের ওয়েবসাইটে দেওয়া আছে। ওইখান থেকে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে একটা পেন ড্রাইভকে বুটেবল করতে। যে বুটেবল হয়ে যায় তখন আপনি এটা করতে পারবেন। যারা হার্ডওয়্যার কোর্সে অ্যাডমিশন নেবেন বা হার্ডওয়্যার কোর্সে আসবেন তারা এটা করতে পারবেন। আর আপনাদের এটা টেনশন নাই, যদি আপনার ইউটিউবে বা কোথাও সার্চ দেন, ওগুলো অনেক পদ্ধতি আপনাকে দিয়ে দিবে। কিন্তু পেন ড্রাইভটা যদি করতে না পারেন আমাদের কাছ থেকে নিয়ে আসবেন, আমরা ওই পেড সফটওয়্যার দিয়ে একটা সামান্য চার্জ দিয়ে আমরা করে দিই। ওকে, আর একবার করা থাকলে মানে প্রায় কয়েক বছর ওই পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। আপনার 4-5 বছর ওই পকেটে রেখে দেবেন, ওটা যুগ কাজে লাগবে। এবং যারা বাইরে যায় তাদেরকে বলি যে বাংলাদেশ থেকে একটা বুটেবল করে নিয়ে যান, তার মানে ওইখানে তো আপনি বুঝাইতে পারবেন না আমার এই কাহিনি। তার মানে ওরা তো সব পেইড ব্যবহার করে, ওরা সব টাকা দিয়ে সফটওয়্যার ব্যবহার করে, আর আমরা তো ফ্রি ব্যবহার করি। ওই থার্ড পার্টি আমরাই ওটা জেনারেট করছি, করে সিস্টেম করে রাখছি এমনভাবে ওটা ফ্রি ব্যবহার করি। আপনার একবারে আমরা কিনে নিছি 2000 টাকা দিয়ে, আমরা বারবার ওটা সেল করি। কি বুঝতে পারছেন? 2000 টাকা দিয়ে কত 2000 টাকা উঠে গেছে ঠিক নাই। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। আর ভাইরাস যেটা, দুইটা প্রবলেম একই, যে আপনার এই 3টা প্রবলেম সলভ একই। যেমন ভাইরাস প্রবলেম হয়েছে বারবার পপ আপ আসবে। পপ আপটা কী, ধরুন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরুন বারবার এটা আসছে, ডিস্টার্ব না, বারবার এটা আসছে, দিস ইজ পপ আপ। যাবে মোবাইল রাখেন, এই দেখেন বারবার এই এটা পপ আপ। এই ডিস্টার্ব কেন হবে? যখন দুইটা সফটওয়্যার ডিব্যাগিং হয়ে একটা অটোমেশন চলে যাচ্ছে, বারবার শুরু হয়ে গেছে, এটা ভাইরাস। ভাইরাস মানে কিন্তু কোনো পোকামাকড় না। কম্পিউটার ক্ষেত্রে একটা প্রোগ্রাম অটোমেশন হয়ে গেছে, ওই যেটা আমরা দেখলাম, ওই রানে গিয়ে ডিলিট করতে যাচ্ছে, ডিলিট হচ্ছে না, ও অটো কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি না, কম্পিউটারের মধ্যে অটোমেটিক কাজ করতেছে। অ্যান্ড ওই কাজটা ওকে কাজ বন্ধ করার জন্য আমরা আলাদা একটা প্রোগ্রাম নিয়ে এসে ওকে হিট করবে, প্রোগ্রামকে হিট করবে। দিস ইজ অ্যান্টিভাইরাস, একদম সহজ। ওকে, আর সফটওয়্যার নট রেসপন্ডিং বলতে দেখেন, আমি একটা এক্সাম্পল বুঝাই। এটা যদি আমি গুগলে সার্চ দিই, সার্চ দিলে আপনার প্রবলেমটা আরও ডিসক্রাইব হবে, রেকর্ড হচ্ছে, এগুলো আপনার থাকবে, পরবর্তীতে এই অ্যান্সারগুলো নিয়ে আপনার প্রবলেম। সফটওয়্যার আপনার করছেন, বারবার ওপেন করছেন, আর আপনার এইরকম আসছে, উইন্ডোজ ব্রাউজারে যাচ্ছেন, ব্রাউজারে ইন্টারনেটে ঢুকতে পারছেন না, এই যে সফটওয়্যার নট রেসপন্ডিং, ডাইনামিক জিপি, মাইক্রোসফট উইন্ডোজ, এই প্রবলেমগুলো বারবার দেখাচ্ছে, এই নট রেসপন্ডিং। এই যে রেড কালারের ছোট্ট একটা পপ আপ দেখতে পাচ্ছেন না, এই পপ আপ আসছে বারবার, তখন কী করবেন? বারবার এই প্রবলেম, তখন সফটওয়্যার রিইনস্টল দিতে হবে। যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা রিইনস্টল দিতে হবে, নতুন করে আবার ইনস্টল দিতে হবে। এখানে লিখে দিছি সফটওয়্যার রিইনস্টল। সফটওয়্যার কোথার থেকে আনইনস্টল করবেন? রাইট, কন্ট্রোল প্যানেলে। আমি কিন্তু আপনাদের যদি মাঝে মাঝে ল্যাবে যাই, আপনাদেরকে একটা ফেস দেখে রাখলাম, যদি আপনার জিজ্ঞেস করবো এগুলো, যদি ভুলে যান তাহলে কিন্তু খবর আছে। ইন্টারনেট কানেকশন কাজ করছে না, যেমন একটু আগে আমি বললাম যে ওয়াইফাই, ল্যান, এগুলোর একটা পাজেল বলি। আপনারা যারা মোবাইলে ডাটা ইউজ করেন, এই মোবাইল ডাটা আইপিএস প্রোভাইডাররা কী করে,
আপনার মোবাইলের সাথে ওই টাওয়ারের সাথে কিছু ডাটা দিয়ে রাখে, ওই নির্দিষ্ট টাওয়ারে ওইগুলো আপনার কানেক্ট করে একটা নির্দিষ্ট আইপিতে। এখন সারাক্ষণ আপনার আইডি কানেক্টেড, তখন ওইটা স্লো হয়ে যায় ইন্টারনেট। আর যখন আপনি এয়ারপ্লেন মোড দিয়ে রাখবেন, তখন নতুন করে আইপি দিবে আপনার, আবার নতুন করে আইপি পাবেন, আবার নতুন করে আইপি পাবেন। এটা হচ্ছে আইপি ফ্রেশ থাকে। আর আমরা ইন্টারনেট যেখানে লাইন দিই সেখানে তো আর আইপি নতুন নতুন করে দেয় না, দেয়। সেই ক্ষেত্রে আপনারা যারা ফ্রিল্যান্সিং করে, যদি কোনোভাবে আইপি ব্লক হয়ে যায়, যে ওই পিসিতে ওই ইন্টারনেটে আপনি নির্দিষ্ট সাইডে আর কাজ করতে পারছেন না, তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে কোম্পানি চেঞ্জ করে ফেলবেন। যেমন আমরা কিছু অ্যাকাউন্টে ভেজাল হচ্ছিলো, আমরা ইন্টারনেট কোম্পানি চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে ফেলে আরেকটা নিচে আরেকটা বন্ধ করে দিচ্ছি। এটা আপনার খুব কম হয়, যারা ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের এটা বেশি হয়, ডিজিটাল মার্কেটিংয়ে তেমন হয় না। আইপি কনফিগ ওইটাই যেটা বললাম। আর ডিএনএস সার্ভার, ডোমেন নেম সার্ভার যেটা বলি, আপনি কি কি সাইডে ঢুকতে পারবেন এটার একটা লিস্ট আছে। যেমন বাংলাদেশে অনেক সাইডে কিন্তু ঢোকা যায় না, অনেক কারেন্সি সাইট বা ক্রিপ্টো কারেন্সি অনেক সাইডে ঢোকা যায় না, পেবলে পেমেন্ট করা যায় না। এখানে আমাদের আইপি ব্লক করা আছে। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি আপনি ব্যবহার করবেন, নির্দিষ্ট কিছু সাইডই আপনাকে ব্যবহার করতে হবে, আর এর বাইরে গেলে আপনার আইপি চেঞ্জ করে কমপ্লিট করা লাগবে। আর হার্ড ডিস্ক ডিটেক্ট হচ্ছে না, এটা আবার কী প্রবলেম, আমরা যদি একটু গুগলে সার্চ দিই, হার্ড ডিস্কের যে আপনার কালকে ছবি দেখাছিলাম মনে আছে? হ্যাঁ, হার্ড ডিস্ক যে ডিটেক্ট হচ্ছে না, এই হার্ড ডিস্কে ডিটেক্ট করার জন্য কীভাবে কানেক্ট করবেন কীভাবে? যদি আমরা কানেক্টর লিখি, দেখেন এই যে কেবলটা আছে না, এই কেবল, এই পোর্টাল কেবল, হার্ড ডিস্কের কেবল, সাটা কেবল আইডি কেবল, এটা একটা পাওয়ার কেবলেরই। আর হার্ড ডিস্ক একটা সাটা কানেক্টর, সাটা কেবল। এখানে আপনার কেবলটা আপনাদের বাসায় রিসেন্ট যেটা ব্যবহার করবেন, তাহলে এই ধরনের কেবল পাবেন। এই যে রেড কালারে যে কেবলটা দেখছেন না, এই কেবলটা এইখানটায় আমরা কানেকশন লাগাই এই জায়গায়। এখানে কানেক্টর হিসেবে মাত্র 1 মিটারে যে হাফ মিটারে যে কানেক্টরটা, এটা 20 থেকে 50 টাকা দাম। এটা খালি রিপ্লেস করে দেবেন, চেঞ্জ করে দেবেন, কানেকশন না হলে এটা চেঞ্জ করে দেবেন। ওকে, সহজ একদম। অ্যান্ড বায়োস ব্যাটারি, বায়োসের একটা ব্যাটারি দেখায়, বায়োসের ব্যাটারি পেন ড্রাইভ ডিটেক্ট হচ্ছে না, র্যাম, বায়োসের ব্যাটারিটা দেখায়। বায়োসের যে ঘড়ির বড় ব্যাটারি দেখছেন না, আমার ঘড়ির মধ্যে বড় ব্যাটারি দেখছেন? হ্যাঁ, ওই বায়োসটাকে অ্যাক্টিভ রাখার জন্য বায়োসের ব্যাটারি, ওইটা বায়োসের চিপস, আর বায়োসের ব্যাটারি হলো এটা। এই বায়োসের ব্যাটারির জন্য অনেক সময় উইন্ডোজ কাজ করে না, র্যামের সমস্যা, র্যাম ডিসপ্লে আসে না, অনেক সময় হার্ড ডিস্ক ডিটেক্ট করে না, মাদারবোর্ড অন হয় না। এই ব্যাটারিটা জাস্ট এবার কীভাবে চেক করবেন, এটা আমরা বাংলাদেশে যেমন আপনার রিমোটের ব্যাটারি চেক করি না, জিব্বা দিয়ে চেক করে দেখছেন? ঘড়ির ব্যাটারি জিব্বা দিয়ে চেক করছে দেখছেন? করছেন কেউ? করেন নাই? হ্যাঁ, ঘড়ির ব্যাটারি জিব্বা দিয়ে চেক করে না, এগুলো যে চেক করে নাই কখনো? এই দেখেন এইখানটায় আমাদের ঘড়ির ব্যাটারি যে মেইন বডিটা, এই যে এই বডিটার যে স্টেজ দেখছেন, এই যে বডিটার স্টেজ, এই জায়গায় এই যে মাঝখানের যে এটা আছে, এটা হলো প্লাস পজিটিভ, আর এই বডিটা হলো নেগেটিভ মাইনাস। তা প্লাস আর মাইনাস এই মাঝখানটায়, এই যে বর্ডারটাই, এই জায়গাটায় যদি আমরা মাউস দেন, জিব্বার মাথাটা একটু ঠেকিয়ে দেন, যদি এটা বাংলা ট্রিটমেন্ট, জিব্বার মাথা একটু ঠেকিয়ে দেন, তাহলে একটু ঝাঁঝ লাগবে, আপনাকে এটা আর্থিং করবে জিব্বায়, তখন বুঝবেন যে এটা ভোল্ট আছে বা কাজ করে, তখন আপনি এটা রিপ্লেস হিসেবে আবার ইউজ করতে পারেন। আর যদি দেখেন যে না কোনো স্বাদ নাই, ললিপপের মতো লাগছে, তখন এটা রিপ্লেস। দাম কম, 20 টাকায় 7টা পাওয়া যায়, এখন মনে হয় 30 টাকায় অনেকগুলো 5-7টা পাওয়া যায়। আর আমরা বিল নিই, দেখা যাচ্ছে বায়োসের ব্যাটারি রিপ্লেস করতে 200 টাকা, অথচ 100 টাকায় 5-7টা ব্যাটারি পাওয়া যায়। এই যে আপনি যে জানছেন, নলেজের একটা দাম আছে না, যত জানবেন তত জিতবেন। তো এইভাবে আপনি বায়োসের ব্যাটারি চেক করতে পারেন। বায়োসের ব্যাটারি চেক করলে আপনার যেই মানে সাধারণ ছোটো প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। যদিও কিন্তু এটা কিন্তু আপনার ডিটেক্ট দেখাবে না, কোনো মেসেজ দেখাবে না যে বায়োসের ব্যাটারি চেঞ্জ করেন, আপনাকে নিজে বুঝে নিতে হবে যে বায়োসের ব্যাটারি ঠিক আছে কিনা, চেক দিলেন। র্যামটা ক্লিন করবেন ইরেজার দিয়ে, আমি দেখাচ্ছি একটু আগে। পেন ড্রাইভ ডিটেক্ট হচ্ছে না, যেটা আমি একটু আগে বললাম যে দেখাবো, পেন ড্রাইভ ডিটেক্ট হচ্ছে না। পেন ড্রাইভ লাগানোর পরে যদি পেন ড্রাইভ না পায়, এভাবে যাবেন, যাওয়ার পরে ম্যানেজে যাওয়ার পরে অ্যাকশান, এই যে ম্যানেজে যাওয়ার পরে অ্যাকশান
অপশন এখানে আপনার আসলে ডিটেক্ট হবে। এখানে যদি আপনার পেন ড্রাইভ আমার এখন লাগানো নাই, এখানে আপনার এখানে রিফ্রেশ করলে এখানে ডিটেক্ট হবে, ডিটেক্টে রিফ্রেশ করলে চলে আসবে। 2-3 বার করা লাগে, কিন্তু এটা আপডেটের মাদারবোর্ড তো এটা নাও করা লাগতে পারে। আর র্যাম ঠিক মতো কাজ করছে না। যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ জানতে চান, যে স্যার আমি এই আপনার যে হার্ডওয়্যার শিখাইলেন এগুলো আমি আরও জানবো যদি সেই রকম পেপাসা উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার মিমি টেস্ট একটা ওয়েবসাইট আছে। মিমি টেস্টে আমরা র্যাম চেক করি, র্যামের স্লটে যেমন আমরা লিখছি ইরেজার দিয়ে ক্লিন করা। যেমন আমি যদি বলি র্যাম ক্লিন, র্যাম ক্লিনের জন্য এই দেখেন ইরেজার দিয়ে ক্লিন করছে এই পেন্সিলের ইরেজার দিয়ে র্যাম ক্লিন করছে হ্যাঁ, করছে না? আমরাও এরকম করছি, র্যাম ইরেজার দিয়ে ঘষে লাগালে ঠিক হয়ে যায়। এটার দাম 2000 টাকা। এটার বিল কত? 2000। না, এটার হালকা হালকা জং পড়ে যায়, এটা ডাস্ট পড়ে যায়। আর এক টানা কাজ করতে করতে এই হয় না। যেমন আমাদের বর্ষায় বলতে কি আমাদের বাসায় আমাদের যে সিস্টেমে আমরা বাসা বাড়ি ইউজ করি, যেমন এই লিথিয়াম ব্যাটারি যেগুলো বলি, এগুলো আমাদের রুমের মধ্যে না রাখা ভালো, ঠিক আছে? এই বাতাসে ওই যে ব্যাটারিগুলো সাদা সাদাই জমে না, এগুলো আমাদের নাকে দিয়ে আমাদের নিঃশ্বাসে যায়। হ্যাঁ, এটা যায়, এটা আমাদের ঠিক নেই। এখন আমরা একই জায়গায় যেই বাসায় এসি ডিসি ব্যাটারি রাখবে ওই বাসায় র্যাম তাড়াতাড়ি নষ্ট হবে, বুঝতে পারছেন? র্যাম বলতে মাদারবোর্ডের ওইটা কানেক্টর, ওই যে আপনার এই জায়গায় খালি গুঁড়া এই জমতেই থাকবে। অনেকে ওই যেমন আপনার ল্যাপটপ করে কি ব্যাটারি খুলে রেখে দেয়, ব্যাটারি ওর সাথে লাগানো আছে, অনেক দিন পরে 6 মাস পরে ওই ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি কানেক্টর না, ওই যাওয়ার পর সব মাদারবোর্ডে যে পয়েন্টগুলো আছে ওইগুলো আস্তে আস্তে মরিচে ধরতে থাকে, সাদা ধরতে থাকে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে নির্দিষ্ট টেম্পারেচার বলতে কি এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ, একটা হালকা একটু কানেকশন না পেলে আর কানেক্ট পায় না। আর যদি আপনার হাতের কাছে যদি ইরেজার না থাকে, তাহলে আপনার মোটা ধরনের যে কাগজ আছে না, সাদা কাগজ, ওইটা ডাবল করে ভাঁজ করে নিয়ে ওইটা দিয়ে ডলবেন, দেখবেন একটা হালকা ময়লা উঠে যাবে, তখন ওইটা র্যামটা ক্লিন হওয়ার সম্ভাবনা। আর যেটা অ্যাডভান্স লেভেল বললাম মিমি টেস্টে, মিমি টেস্টে গিয়ে র্যামটা একটা বক্স পাওয়া যায় ছোট্ট 4 কোনা, ওই বক্সে র্যাম লাগাবেন, ওই কানেকশনটা পিসিতে লাগাবেন, লাগানোর পরে মিমি টেস্টে যাবেন, মিমি টেস্টে গিয়ে লগ ইন করে আপনার র্যামটা টেস্ট করতে পারবেন, র্যামের ফিজিক্যাল বডি ঠিক আছে কিনা। আর ওই দিন যে র্যামের কথা যেটা বলছিলাম আমি, যে বাংলাদেশ থেকে র্যাম নিয়ে যায়, দেখেন র্যামের যদি এখানকার আইসিটা না পুড়ে, এই র্যাম আবার নতুন করে এটাকে কাজ করানো যায়। এই যে যদি আগুন না ধরে যায়, তাহলে আপনার কেরা করে এখান থেকে কিনে চায়না নিয়ে যায়, ওরা আপনার স্ক্যান, যেমন আমাদের মানুষদের ফুল বডি স্ক্যান করে না, এইভাবে র্যাম মাদারবোর্ডে ফুল বডি স্ক্যান করে যেখানে যেখানে প্রবলেম সেই জায়গায় একটু ট্রিটমেন্ট দিয়ে এটা আবার আফ্রিকা বা নাইজেরিয়া ওই কান্ট্রিগুলোতে পাঠায় দেয়, দিয়ে ওরা আবার ইউজ করে। এইগুলো খুব এক্সপেন্সিভ, মানে এগুলো যে আমরা এখন প্রোডাকশন দিয়ে যে তৈরি করছি না, এগুলো খুবই ক্ষতিকর জিনিস। মানে এই যে আপনার যে মাদারবোর্ডে যে প্লেটটা তৈরি হয়, খুবই ক্ষতিকর জিনিস, এটা হোয়াইট সিমেন্ট বলা হয়। হোয়াইট সিমেন্ট আপনারা জানেন কি জানি না, যদি এখানে রেকর্ডে হচ্ছে, আচ্ছা পরে বলবো না, রেকর্ডে আবার ইউটিউবে দিলে এখানে আপনার ওই ইউএসএ বা ওনাদের বিরোধী কোনো কথা বলা যাবে, বললে আবার এটা রিমুভ করে দেবে ভিডিওটা। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। আবার প্রিন্টারে একমাত্র এই কিউই প্রবলেমটা ছাড়া এখন বেশি প্রবলেম দেখায় না। কিউই ক্লিয়ার বলতে কি, প্রিন্টারে ধরেন আপনারা 2-3 জন বসছেন, প্রিন্টার অফ করা, আপনি কমান্ড দিতে আসেন, আপনি একটা পেজ দিলেন, প্রিন্ট হয়নি, আরেকজন দিল, প্রিন্ট হয়নি, আরেকজন দিল, প্রিন্ট হয়নি, কিছুক্ষণ পরে গিয়ে দেখছেন প্রিন্টারের সুইচ বন্ধ। তাই যে অনেকগুলো কমেন্ট দিলেন, এগুলো জমে আসে না, এইগুলো আগে আপনার ক্লিন করতে হবে, ক্লিন করার পরে নতুন করে আবার প্রিন্ট দিতে হবে, দিলে আপনি কমান্ড দিলে প্রিন্ট হবে। তাই কিউ ক্লিনটা আপনাদের মাঝে মাঝে আপনার লাগবে। এই জন্য আপনাদের এখান থেকে যারা জবে যায় তারা প্রিন্টারের ব্যবহারে আটকে যায়, ফোন দেয়, স্যার প্রিন্টার হইতেই আছে, আমি কেমনে ঠেকাবো। আবার অনেকে বলে স্যার প্রিন্ট দিচ্ছি, হয় না। যখন আপনি হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করতে চাইলে আমাদেরকে বলবেন, আমরা একদিন আমাদের এই প্রিন্টারে বসাই আপনাকে প্রিন্ট দিয়ে শেখাবো। কি ক্লিয়ার? আর একটা হলো ব্লু স্কিন, এটা বিএসওডি বলি আমরা। ব্লু স্কিনটা খুবই মেজর প্রবলেম, মানে এটাকে আমরা ফেটাল ইরর বলি। ফেটাল মানে কি? কপাল নাকি? ফেটাল ইরর মানে বড় ধরনের ভুল। যেমন আপনার ওই যে মানুষ অজ্ঞান হয়ে গেলে চোখে ব্লু দেখে না, চোখে আমরা একটু দুষ্টামি করে বলি সর্ষে ফুল দেখে। কম্পিউটার নানান প্রোগ্রাম করতে করতে সে আর কাজ করে না, ধাপ করে ব্লু স্ক্রিন মেরে বন্ধ হয়ে যায়, এই ব্লু স্ক্রিন দিয়ে বন্ধ হয়ে যায়। এই ব্লু স্ক্রিনটা দেখে আমরা বুঝি দিস ইজ ফেটাল ইরর।
ফেটাল মানে বড় ধরনের ইরোর আসে। বড় ধরনের ইরোর কি? র্যাম, রোম, হার্ড ডিস্ক, প্রসেসর। এখন আমরা একটা 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 করে চেক দিতে থাকবো। ওকে, ফেটাল ইরোর বড় ধরনের প্রবলেম। ফেটাল ইরোর নিয়ে যদি আপনি বলেন যে স্পেসিফিক কোনো প্রবলেম, না, এটা আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন, স্পেসিফিক কোনো প্রবলেম সার্চ দিলে আপনি সমাধান করতে পারবেন না। এটা 4টা প্রবলেম। আপনি যেমন ফেটাল ইরোর শুধু মাদারবোর্ডে দেখায় না, রোমে দেখায়, হ্যাঁ দেখাতে পারে, র্যামে দেখায়, হ্যাঁ দেখাতে পারে, মাদারবোর্ডে দেখে, হ্যাঁ দেখাতে পারে, প্রসেসরে হ্যাঁ দেখায়, দেখাতে পারে। এখন একটা 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 করে আপনাকে ডিটেক্ট করতে হবে ফেটাল ইরোর যদি দেখায়। ওকে, আর একটা হলো ডাটা রিকভারি। যারা একটু স্পাই টাইপের বা গোয়েন্দা টাইপের আছেন তাদের জন্য 2টা সফটওয়্যারের নাম রেকুভা এবং ইজাজ ডাটা রিকভারি। এই শীটটা যেহেতু আপনারা পেয়ে যাবেন, এই সফটওয়্যার 2টা আপনার ইন্টারনেটে পাওয়া যায়, পেমেন্টও আছে, ফ্রিও আছে। আপনারা অ্যারেঞ্জ করে যে আপনার ডাটা রিকভারি করতে চান রিকভারি করতে পারবেন। ওকে, কম্পিউটার হ্যাং হলে কি, ওই যে আমি যেটা থার্মাল পেস্টের কথা বলছি, থার্মাল পেস্টটা চেঞ্জ করেন, এক্সট্রা কুলিং ফ্যান লাগান, একটু ডাস্টগুলো ক্লিন করেন। ক্লিন করে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, যাক, আবার কিনবেন, তারপরে শিখবেন। অনেকে আছে না, ভয়ে হাত দেয় না যে কী হয় না হয়, হোক, সমস্যা কী। আপনার তো জিনিস যদি আপনার, আমি তো বললাম যে একমাত্র যারা গেম খেলে তারা ওভারক্লকিং করে, ওভারক্লকিংয়ের মতন রিস্কি কাজ আর নাই। তার মানে ওটার ক্ষমতা আছে, আমাদের এই প্রসেসরের ক্ষমতা হলো 3.8, তাই না? এখন আমি যদি এটাকে 4 পয়েন্টে কাজ করাই, এটা হচ্ছে ওভারক্লকিং। যারা গেম খেলে তারা দ্রুত ওইটাকে করার জন্য ওভারক্লকিং করে। ওভারক্লকিং করলে ওই দিনই কম্পিউটারের শেষ দিন, শুধুমাত্র জাস্ট একটু ফায়ার হয়ে মাদারবোর্ড পুড়ে যাবে। এটা কিছুই না, আবার নতুন করে কিনলে তো আবার আপনি পেয়ে গেলেন, এটা তো টেনশনের কিছু নেই। তো যাই হোক, র্যামের সমস্যা যেটা আমি বলছিলাম যে আপনারা আমার দিকে যে তাকিয়ে আছেন, র্যামে তাকিয়ে আছেন বলছিলাম আমি। র্যাম মানে আমার দিকে তাকিয়ে আছেন মানে র্যামে, মানে র্যাম প্রবলেম মানে ডিসপ্লে আসবে না। র্যামে প্রবলেম থাকলে ডিসপ্লে আসবে না, কম্পিউটারে কী আছে এটা দেখা যাবে না। হ্যাঁ, তখন র্যাম ক্লিন করবেন, নতুন স্লটে লাগাবেন, অথবা র্যাম রিপ্লেস করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করে করে সামনের দিকে আগাবেন। যেটা আমরা একটু আগে বলছি যে হার্ড ডিস্ক সমস্যা কীভাবে বুঝবেন, বুট ডিভাইস নট ফাউন্ড দেখাবে, তখনই আমরা হার্ড ডিস্ক প্রবলেম বলে আমরা ধরে নিব। একটু আগে যে আমরা স্ক্রিনে দেখালাম। মাদারবোর্ড সমস্যা, এটা বেশ ভালো সমস্যা হয়। মাদারবোর্ড সমস্যা সেটা হলো কুলিং ফ্যান। ধরেন আপনার এটা আপনি বুঝেন, পাওয়ার দিলাম, ফ্যান ঘুরে, পিসি অন হয়, একটু এখানে লাইট আসে, ওখানে একটু লাইট আসে, পরে কম্পিউটার চলে না। ফ্যান এবার খুলে দেখলেন যে ফ্যান ঘুরে ঘুরে বন্ধ হয়ে যায়, ফ্যান একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায়, ফ্যান একটু ঘুরে বন্ধ হয়ে যায়। মাদারবোর্ডের প্রবলেম। মাদারবোর্ডে যে সাপ্লিমেন্টটা দিবে, এটা প্রপার সাপ্লিমেন্টটা দিতে পারছে না। মাদারবোর্ডে যদি মেইন বোর্ড, সেটা আপনার আরেকটা কাজ করতে পারেন, যেটা গতদিন বলছিলাম, যে প্রসেসরের উপর 3টে আঙুল বসাবেন, বসে দেখবেন যে টেম্পারেচারটা আস্তে 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 আসছে নাকি ধাপ করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যদি হুট করে তাপমাত্রা বেড়ে যায় তাহলে মনে করবেন দিস ইজ রং। আর যদি আস্তে 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 টেম্পারেচার বাড়ে তাহলে ঠিক আছে। এটাই স্বাভাবিক নিয়ম, প্রসেসরের ক্যারেক্টারই এটা। ওকে, তাহলে সামনের দিকে যাই। কম্পিউটার ডিসপ্লে বা ঝাপসা হয়ে গেলে গ্রাফিক্সে এখন আপনার ভিজিএ, আমরা যে HDMI-টা লাগাইছি, লাগানোর পরে এখানে ভালো দেখাচ্ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন না, ঝিরঝির ঝিরঝির দেখাচ্ছিল, এইগুলো হালকা শ্যাডো ছায়া দেখাচ্ছিল। পরে আমরা ভিজিএ ড্রাইভার দিছি আর ঠিক হয়ে গেছে। গ্রাফিক্সের আরও ভালোভাবে চলার জন্য নির্দিষ্ট কিছু ড্রাইভার আছে। ওকে, তো যাই হোক, এই ড্রাইভার সফটওয়্যার যেটা বললাম যে আলাদা আলাদা ড্রাইভগুলো চালানোর জন্য আলাদা আলাদা ড্রাইভার সফটওয়্যার। তো এই পর্যন্ত 26 নম্বর পর্যন্ত এসে আপনারা এখন এসে এতক্ষণ যা বললাম সব ভুলে যান। কি ভুলে যেতে পারছেন? ভুলে যাচ্ছেন না? ভুলে যান। ভোলা যাচ্ছে না? আবার ভুলে যান। 5 মিনিটের জন্য ভুলে যান, যে এতক্ষণ যা বললো সব বাতিল, মাথা থেকে ফেলে দেন, সব শেষ। ঠিক আছে, মাত্র 4-5টা লাইন মাথায় নিয়ে যান। সেটা হলো টিপস। কম্পিউটার অন হয় না, পাওয়ার সাপ্লাই, র্যাম, হার্ড ডিস্ক, কেবল চেক করুন। ডিসপ্লে আসে না, র্যাম, ভিজিএ, মনিটর, কেবল চেক করুন। স্লো পারফরমেন্স, ভাইরাস স্ক্যান করুন, স্টার্টআপ ক্লিন করুন, রান প্রোগ্রাম ক্লিন করুন। ইন্টারনেট চলে না, ওয়াইফাই বা ল্যান্ড যেখানে আছে, আমি যে চলছিল না আমার, একটু কী করলাম, আমি রিকানেক্ট করলাম, রিকানেক্ট করেন। তারপরে বারবার রিস্টার্ট হয়, ওভারহিটিং বা পাওয়ার ইস্যু আছে, বারবার রিস্টার্ট হয়, ওভারহিটিং বা পাওয়ার ইস্যু। কেবল টেবলগুলো এটা চেক দিলেন। আর যেখানে তাপমাত্রা ভালোভাবে ফ্যান দিলেন, যেমন আমাদের এই ল্যাবে এসি দেওয়ার আগে আল্লাহ 30টা দিন আপনার কম্পিউটার নষ্ট হয়েছে, যে এসি দিচ্ছে এখন মাথা ঠান্ডা।
আর নষ্ট হয় না, বুঝতে পারছেন? এই জন্য আর ম্যানুয়ালি ওইগুলো যে আপনার যে ডিভাইসগুলো যদি আমাদের ডিভাইসগুলো আমাদের কান্ট্রির মতো করে তৈরি করা, কিন্তু এই ডিভাইসগুলো একটু তাপমাত্রার কোল্ড কাপ মানে একদম মিনিমাম একটা তাপমাত্রার মধ্যে থাকবে। এখন ওইখানে ধরেন 20 জন মানুষ আছে, তাদের একটা টেম্পারেচার আছে, রুমের একটা টেম্পারেচার, জানালা নাই, এই এত টেম্পারেচারের মধ্যে এসি না থাকলে ওটা সাফোকেটেড লাগবে। আর আপনার 16টা ওখানে আপনার কত 14 আর 1 15টা পিসি আছে, তা 15টা পিসির যে নির্দিষ্ট তাপমাত্রা আছে, এই তাপমাত্রা বের হলেই তো অনেক, ওই রুমে বিস্ফোরণের জন্য যথেষ্ট, তাই না? সেই জায়গায় যে এখন এসি লাগানোর পরে এই প্রবলেমটা একেবারে নাই বললেই চলে, এখন সপ্তাহে একদিন হাত দিলে হয়। এই জন্য এটা খুব টেম্পারেচার যতটা ম্যানেজমেন্ট করা যায় ততটাই ভালো। আরও কিছু পরামর্শ থাকলো আপনাদের, নিয়মিত হার্ডওয়্যার ক্লিন করবেন, ইউপিএস ব্যবহার করবেন, প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট রাখবেন, ডাটা ব্যাকআপ রাখবেন, লাস্টে যেটা। ওকে, থ্যাংক ইউ।